আসসালামু আলাইকুম এইচএসসি 26 ব্যাচ। তো তোমাদের যেহেতু সামনেই পরীক্ষা, আমি বলেছিলাম তোমাদের সব সাজেশন ভিডিও আমি দিব যাতে তোমরা ভালোভাবে একটা প্রিপারেশন নিতে পারো। সেজন্য আমি ইকোনমিক্স ফার্স্ট পেপারের একটা সাজেশন ভিডিও দিয়েছিলাম এবং তোমরা খুবই ভালো রেসপন্স করেছো এবং বলেছো যে নেক্সট সাবজেক্টগুলোরও যাতে তোমাদের সাজেশন ভিডিও দিই। তো আজকের ভিডিওতে আমরা ইকোনমিক্স সেকেন্ড পেপারের সাজেশন ভিডিও দিব এবং সাজেশনে বলবো যে কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না এবং কোত্থেকে বেশি বেশি কোয়েশ্চেন আসবে। তো চলো দেখে নিই। শুরু করার আগে আমরা আগের মতোই চ্যাপ্টারের নামগুলো দেখে নেব। যদিও তোমরা জানো যে চ্যাপ্টারগুলো কি কি, তারপরেও তোমাদের সুবিধার্থে একটু আমরা সাম আপ করে নিচ্ছি যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের আছে। প্রথমে যেটা আমাদের আছে সেটা হলো বাংলাদেশের অর্থনীতির পরিচয়, তারপর বাংলাদেশের কৃষি, বাংলাদেশের শিল্প, জনসংখ্যা, মানব সম্পদ, আত্মকর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, অর্থায়ন, মুদ্রাস্ফীতি, আন্তর্জাতিক বাণিজ্য, সরকারি অর্থব্যবস্থা এবং লাস্টে রয়েছে উন্নয়ন পরিকল্পনা। তো অর্থনীতি দ্বিতীয় পত্রের যে মেইন সমস্যা সেটা হলো অনেক পরিমাণ টপিক। হ্যাঁ, এত টপিক আসলে পড়তে হবে কি হবে না, মানুষ স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায় যে কোনটা পড়বো কোনটা পড়বো না। তো তোমাদের প্রবলেমটা চলো সলভ করে দিই বা একটু সলিউশন দিয়ে দিই যে কোন কোনটা পড়তে হবে কোন কোনটা বাদ দিতে হবে। তার আগে আমরা একটু অ্যানালাইসিস করেছি যে কোন কোন টপিক থেকে আসলে কেমন কোয়েশ্চেন আসে। দেখো, প্রথমে যে চারটা অধ্যায় আমরা চারটা চ্যাপ্টার আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে কিন্তু বারবার কোয়েশ্চেন আসে। হ্যাঁ, সেটা হলো অর্থনীতির পরিচয়, কৃষি, শিল্প এবং আত্মকর্মসংস্থান। এখান থেকে প্রত্যেকবার কোয়েশ্চেন আসে এবং প্রায় ভালো অ্যামাউন্টের বা কোয়ান্টিটির কোয়েশ্চেন আসে। তো চেষ্টা করবে এই চারটা অধ্যায় একদম স্কিপ না করতে। যারা প্ল্যানিং এ রয়েছে যে চারটা অধ্যায়ের কোনো একটা স্কিপ করবে, তাদের বলে দিচ্ছি চারটা অধ্যায়ের কোনোটাই স্কিপ করা যাবে না, চারটাই পড়তে হবে। তারপর খাদ্য নিরাপত্তা থেকে, তারপর অর্থায়ন থেকে, মুদ্রাস্ফীতি থেকে, আন্তর্জাতিক বাণিজ্য থেকে আসে এবং এই লাস্টের যে সরকারি অর্থ ব্যবস্থা এটা ইম্পর্টেন্ট একটু, আর লাস্টেরটা এমসিকিউর জন্য আসে, সুতরাং সেইভাবে পড়লেই হবে। এখন ফার্স্ট অধ্যায় থেকে কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসে সেটা আমরা বলবো। তো যেটা আছে সেটা হলো প্রাকৃতিক পরিবেশ। এখান থেকে তোমাদের এমসিকিউ ক এবং খ নাম্বারের জন্য আসে। অর্থনীতির কাঠামো, বৈশিষ্ট্য এবং গতিধারা, বিশ্বায়নের প্রভাব, বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা, বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ সম্ভাবনা, এখান থেকে তোমাদের গ ঘ নাম্বারের জন্য কোয়েশ্চেন আসে। আর এখান থেকে তোমাদের ক খ নাম্বারের জন্য কোয়েশ্চেন আসে। আর এগুলো খুব ভালোভাবে পড়বে যে বিশ্বায়নের প্রভাব, বিশ্বায়ন এই টপিকটা ভালো করে পড়ার চেষ্টা করবে। বৈশিষ্ট্য এবং গতিধারা, কাঠামো থেকে অনেক তোমাদের এমসিকিউ আসে। তো এখান থেকে এই টপিকগুলো একদমই বাদ দিবে না, এই টপিকগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করবে। তারপরে নেক্সটে আমাদের যে অধ্যায়টা সেটা হলো বাংলাদেশি কৃষি অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই তোমার সহজ। তো এই চ্যাপ্টারটা থেকে কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসে সেটা আমরা দেখে নেব। এক নম্বর হলো বাংলাদেশের কৃষি কাঠামো, তারপর কৃষি উপখাতটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হলো কৃষি খামার এবং কৃষিজোত। হ্যাঁ, এখান থেকে ভালো করে পড়ার চেষ্টা করবে। তারপর হলো অর্থনৈতিক কৃষিজোত, তারপর হলো কৃষি পণ্যের বিপণন, খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা। বাংলাদেশের কৃষি ঋণের উৎসসমূহ, কে কে ঋণ দেয়, কোন কোন ক্ষেত্রে ঋণ দেয়। তারপর হলো শস্য বহুমুখীকরণ, এটাও অনেক ইম্পর্টেন্ট, শস্য বহুমুখীকরণ। আর এটা হলো বাংলাদেশের কৃষি পণ্যের বাজার কাঠামোটাও ভালো করে পড়বে। দেখো যে এখানে কিন্তু অনেকগুলো স্টার্ট দিয়েছি, অর্থাৎ অনেকগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, টপিক তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপরে আমাদের নেক্সটের চ্যাপ্টারটা সেটা হলো অধ্যায় 3 বাংলাদেশের শিল্প থেকে কোন কোন টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসে সেটা আমরা দেখে নিই চলো। এক নম্বর হলো মানে শিল্প ইটসেলফ ইজ আ ইম্পর্টেন্ট টপিক, যেখানে তোমাদের বৃহৎ শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, হাইটেক শিল্প, তারপর তোমার অগ্রাধিকার শিল্প, পুঁজিভিত্তিক শিল্প, অনেকগুলো রয়েছে, সেখান থেকে কোয়েশ্চেন আসে। তারপর হলো ফার্ম, শিল্পের শ্রেণীবিন্যাস। এখানে তোমাদের হলো 2016 সালের শিল্পনীতি অনুযায়ী একটা সংজ্ঞা থাকে, আর 2020 বা 22 সালের অনুযায়ী একটা সংজ্ঞা থাকে। তো দুইটাই তোমরা পড়ার চেষ্টা করবে এবং এখান থেকে এমসিকিউ আসে যে 2016 সালের শিল্পনীতি অনুযায়ী বৃহৎ শিল্পের শ্রমিক সংখ্যা কতজন হওয়া উচিত, তা বা এখানে পুঁজির বা টাকার পরিমাণটা কত হওয়া উচিত সেটা তোমাদের অনেক কোয়েশ্চেন আসে। তারপর হলো রপ্তানিমুখী শিল্প, ইম্পর্টেন্ট অনেক, এটা দেখে রাখার চেষ্টা করবে। তারপর হলো আমদানি বিকল্প শিল্প, বাংলাদেশের প্রধান শিল্প, মানে বাংলাদেশে কোন কোন শিল্পগুলো খুবই ইম্পর্টেন্ট বা খুবই প্রচলিত সেটা। তারপর হলো তোমাদের শিল্পনীতি থেকে তেমন কোয়েশ্চেন আসে না, তারপরও একটু দেখে যাওয়ার চেষ্টা করবে। একটা হলো খুবই ইম্পর্টেন্ট বেসরকারি সরকারি অংশীদারিত্ব, হ্যাঁ, যেটাকে বলা হয় পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে। তারপরে চলো আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই। নেক্সট চ্যাপ্টারটা হলো
জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান। এখান থেকে তোমাদের যেখানে যার জন্য কোশ্চেন আসে সেটা হলো অভিবাসন বা মাইগ্রেশন, এখান থেকে কোশ্চেন আসে। তারপর স্থূল জন্মহার, স্থূল মৃত্যুহার, এখানে এই জিনিসগুলো আসলে দেওয়া নেই। স্থূল কি? মৃত্যুহার, মৃত্যুহার। তারপর আসে হলো জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার, সরি স্বাভাবিক বৃদ্ধির হার। আরেকটা হলো নরমালি জনসংখ্যা বৃদ্ধির হার। হ্যাঁ, স্বাভাবিকটা না, একটা হচ্ছে স্বাভাবিক বৃদ্ধির হার, একটা হচ্ছে শুধুমাত্র বৃদ্ধির হার। সবগুলো ম্যাথ সহকারে। এখানে তোমাদের অনেক ম্যাথ আছে, অনেক থিওরি আছে, খুব ভালো করে এটা দেখার চেষ্টা করবে, পড়ার চেষ্টা করবে। তারপর আছে জনসংখ্যার স্থূল মৃত্যু হার, তারপর হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, তারপর তোমাদের হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। হ্যাঁ, কাম্য জনসংখ্যা তত্ত্ব, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, এই দুইটা থিওরি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এখান থেকে যদি কোয়েশ্চেন আসে তাহলে এই দুইটা থিওরি থেকে কোয়েশ্চেন মাস্ট। সুতরাং এই চ্যাপ্টারটা কোনোভাবেই স্কিপ করবে না। তারপর আমাদের 5 নাম্বার অধ্যায় রয়েছে খাদ্য নিরাপত্তা। খাদ্য নিরাপত্তা থেকে যে সকল টপিক থেকে কোয়েশ্চেন আসে সেটা হলো 1 নাম্বার খাদ্য নিরাপত্তা বলতে কি বোঝো বা খাদ্য নিরাপত্তা কি। ক বা খর জন্য ইম্পর্টেন্ট, ক বা কিসের জন্য? খর জন্য ইম্পর্টেন্ট। তারপর হলো নিরাপত্তার দিক সমূহ বা এখানে প্রকারভেদ রয়েছে, কয়টা স্টেপ প্রকারভেদ সেটাও রয়েছে, সেটা একটু পরে যাওয়ার চেষ্টা করবে। তারপর হলো খাদ্য নিরাপত্তার পরিস্থিতি, খাদ্যের নিরাপদ ধারণা, নিরাপদ খাদ্যের গুরুত্ব, এবং লাস্টেরটা সরকার খাদ্য নিরাপদকরণে সরকার, এনজিও এবং জনসাধারণের ভূমিকা, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে আমাদের যেটা আছে যে অধ্যায় 6 অর্থায়ন, এখান থেকে আমাদের যে টপিক থেকে কোশ্চেন আসে সেটা আমরা একটু উল্লেখ করে দিয়েছি। 1 নম্বর হলো অর্থায়নের ধারণা, এখান থেকে তোমার ক এবং খর জন্য খুবই ইম্পর্টেন্ট। অর্থায়ন বলতে কি বুঝো, অর্থায়নের ধারণা বলতে কি বুঝো, এখান থেকে কোশ্চেন আসে কিন্তু। তারপর আসে হলো অর্থায়নের উৎস, দেন মূলধন, দেন শেয়ার মুদ্রা, বাজার, শেয়ার মার্কেট, বন্ড এবং বন্ড মার্কেট, স্টক এক্সচেঞ্জ। শেয়ার মার্কেট থেকে অনেক কোয়েশ্চেন আসে, বাজার থেকে কোয়েশ্চেন আসে। এখান থেকে এই টপিকগুলো পড়ে যাওয়ার চেষ্টা করবে, চেষ্টা করবে বলছি, কিন্তু এখান থেকে তোমার এই টপিকগুলোই পড়তে হবে। তারপর 7 নাম্বার অধ্যায় হলো মুদ্রাস্ফীতি। হ্যাঁ, মুদ্রাস্ফীতি থেকে কি কি পড়বে? 1 নাম্বার হলো মুদ্রাস্ফীতি কি বলতে কি বুঝো, ক খ আবারও বলছি, মুদ্রাস্ফীতির হার, তারপর মুদ্রাস্ফীতির কারণ, এটা ভালো করে পড়বে। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তারপর রয়েছে মুদ্রাস্ফীতির পরিমাপ, কিভাবে মুদ্রাস্ফীতি পরিমাপ করা হয়, মুদ্রাস্ফীতির প্রভাবটা কি, দেশের উপর কোনো দেশে মুদ্রাস্ফীতি হলে কিভাবে এটা প্রভাব ফেলে, সেটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা পড়বে। একটা হলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ কিভাবে করা যায়, গ বা ঘ নাম্বারের জন্য এইখান থেকে কোয়েশ্চেন আসে, স্কিপ করবে না এটা একদমই। তারপর হলো আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্যর মধ্যে যেটা তোমাদের পড়তে হবে সেটা হলো আন্তর্জাতিক বাণিজ্য, অভ্যন্তরীণ বাণিজ্য, ক খর জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর হলো আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব, এটার গুরুত্বটা কি, এটা কেন গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক বাণিজ্য কিভাবে হেল্প করে একটা দেশের ইকোনমিকে, সেটা পড়বে। তারপর হলো তুলনামূলক ব্যয় তত্ত্ব, বাণিজ্যের ভারসাম্য, লেনদেন ভারসাম্য, দেশের প্রধান প্রধান রপ্তানি দ্রব্য সমূহ এবং প্রধান প্রধান আমদানি পণ্য সমূহ, হ্যাঁ, বা আমদানি দ্রব্য সমূহ, এখান থেকে কোয়েশ্চেন আসে। তারপর হলো অধ্যায় 9 সরকারি অর্থ ব্যবস্থা। অর্থ ব্যবস্থা থেকে আসলে কিসের জন্য কোয়েশ্চেন আসে বা কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসে? সরকারি অর্থ ব্যবস্থা, সরকারি ব্যয়, করের আপাত ভার, করের চূড়ান্ত ভার, প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, সরকারি আয় কর, আয় বহির্ভূত কর, সরকারি ঋণ, সরকারি ঋণের উৎস। এই টপিকগুলো একদমই মিস দেওয়া যাবে না, এই টপিকগুলো খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ, আর তারপরে লাস্ট যে টপিক সেটা হলো উন্নয়ন পরিকল্পনা। এটাতে থেকে আমরা কোনো টপিক বলিনি, কারণ এখান থেকে এমসিকিউ এর জন্য কোয়েশ্চেন আসে। সুতরাং পুরো চ্যাপ্টারটাই তোমাদেরকে ভালো করে এমসিকিউ এর জন্য পড়তে হবে। হ্যাঁ, তো তোমাদের যে 9টা টপিক থেকে, 9টা চ্যাপ্টার থেকে আমরা টপিকগুলো দিয়ে দিয়েছি 9টা চ্যাপ্টার থেকে, সেগুলো খুব ভালোভাবে পড়তে হবে। আর যেগুলো স্টার দিয়ে দিয়েছি সেই টপিকগুলোর প্রতি খুবই এমফাসাইজ করতে হবে, খুবই প্রিসাইজলি একদম ইনডেপথ নলেজ নিতে হবে, সেখান থেকে খুব ভালো করে পড়তে হবে। এখন তোমাদের এই টপিকগুলো যদি আমরা আবার একটু প্রথমে বলি, যদি অনেকের কোয়েশ্চেন করে, এটা তোমরা অর্থনীতি প্রথম পত্র আমি বলে দিয়েছিলাম যে কোন কোন অধ্যায়গুলো খুব ভালো করে পড়বো, তাহলে আমি বলবো যে অধ্যায় 1 থেকে 4 খুব ভালো করে পড়বে। এই 4টা অধ্যায় একদমই বাদ দেওয়ার চেষ্টা করবে না। তারপরে তোমরা আন্তর্জাতিক বাণিজ্য এবং খাদ্য নিরাপত্তা, এই 2টা অধ্যায় খুব ভালো করে দেখতে পারো। এখন টপিক ভিত্তিক কোশ্চেন বা টপিক ভিত্তিক সাজেশন তো আমি অলরেডি দিয়ে দিয়েছি,
তারপরে যদি তোমার প্রবলেম হয় যে এই টপিকগুলো আমি কিভাবে পড়বো, তাহলে সেটা আমাদের কোর্স রয়েছে। আমাদের কোর্সে কিন্তু সব কিছু বলে দেওয়া রয়েছে যে কিভাবে পড়বে, কোন ওয়েতে পড়বে, কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসে, কিভাবে কোয়েশ্চেন আসে, পিডিএফ সহ সবকিছু একদম তোমার গুছিয়ে দেওয়া রয়েছে। তোমাদের আমি কোর্সের এখানে কমেন্ট বক্সে কোর্সের লিঙ্কটা দিয়ে দিব, তুমি ডেমো ক্লাস দেখে কোর্সে এনরোল করতে পারো। তাহলে তোমাদের জন্য পড়াশোনা খুবই সহজ হয়ে যাবে। কারণ এই কম সময়ে এত অ্যানালাইসিস করে পড়া তোমাদের জন্য সত্যি চাপের, এটা আমরাও বুঝতে পারছি। সেজন্যই আমাদের কোর্স তোমাদের হেল্প করার জন্য। তো এখানে তোমরা কিন্তু কি করতে পারো, লিঙ্ক থেকে ডেমো ক্লাস দেখে দেন এনরোল করতে পারো। আর তোমাদের যাদের এই সাজেশনটা দরকার এবং সাজেশনটা তোমরা চাইছো যে পিডিএফ আকারে পেতে, তারা এই ভিডিওটি শেয়ার করে আমাদের পেজে মেসেজ দিয়ে দিও। এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমাদের ইনবক্সে এটার পুরো পিডিএফটা আমরা দিয়ে দিব। ঠিক আছে? তো তোমরা ভালো করে পড়াশোনা শুরু করো, আশা করি ভালো করবে। এবং পরবর্তী চ্যাপ্টারের বা পরবর্তী সাবজেক্টের যে সকল সাজেশন ভিডিও আছে সেগুলো অতি দ্রুত তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।